সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার পার্ট 1, অর্থাৎ আজকে আমরা শুধু বেসিক যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে সংজ্ঞাটি আমাদের আছে সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মূলত কি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে আমরা যে 1 2 3 4 5 6 7 8 9 এই যে সংখ্যাগুলো ব্যবহার করি, এই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। অর্থাৎ 1 থেকে শুরু করে বাকি যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এখন স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যা আছে এই সংখ্যা যদি সিরিয়ালি হয়, অর্থাৎ 1 পর 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6 7 8 9 এভাবে যদি পর পর হয়, তাহলে সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা বলি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা। তাহলে আমরা 1 থেকে শুরু করে যত পর্যন্ত গোনা যায় এরকম সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এবং এই স্বাভাবিক সংখ্যাগুলো যদি পর্যায়ক্রমে লিখি তাহলে সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা ক্রমিক সংখ্যা বলতে পারি। দ্বিতীয়ত যেটি আছে সেটি হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি আমরা বলি যে মৌলিক সংখ্যা আসলে কি, মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি 2, 2 কে 1 এবং ওই সংখ্যা বলতে বোঝানো হচ্ছে যে সংখ্যাটা, সেই সংখ্যা। এই 2 কে 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না, সে কারণে 2 একটি মৌলিক সংখ্যা। আমি যদি বলি 3, 3 কে 3 এবং 1 ছাড়া অন্য আর কিছুতে ভাগ করা যায় না, ভাগ করলে সেটা দশমিকে আসে। এরপর যদি বলি 4, তাহলে 4 কে কিন্তু 4 এবং 1 ছাড়া আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 4 কে 2 দিয়ে ভাগ করা যায়। 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2 দুগুণে 4, যেমন 2 ভাগ 4 যদি করি তাহলে 2 দুগুণে 4 হয়। অর্থাৎ 4 কে ভাগ করা যাচ্ছে 4 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, তাহলে এটি আমাদের মৌলিক সংখ্যা হবে না। তো বেসিক যে কথাটা সেটি হচ্ছে মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই আমাদের ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হওয়া যাবে না। যদি ভাগ হয় তাহলে সেটি মৌলিক সংখ্যা হবে না, বাকি ক্ষেত্রে সবগুলোই মৌলিক সংখ্যা হবে। এরকম 5 যদি বলি, 5 কে কিন্তু 5 এবং 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, অন্য যাই কিছুতে ভাগ করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা পয়েন্টে আসে। তো যেগুলো অ্যান্সারটা পয়েন্টে আসবে সেগুলো আমাদের মৌলিক সংখ্যা হবে, বাকি ক্ষেত্রে মৌলিক সংখ্যা হবে না। তো এরকম যদি বলি তাহলে আমাদের মৌলিক সংখ্যা আমরা যেগুলো পাই সেটি হচ্ছে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 মৌলিক সংখ্যা না, 5 মৌলিক সংখ্যা, 6 মৌলিক সংখ্যা না, কারণ 6 কে 6 এবং 1 ছাড়া আরো 3 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়। 7 মৌলিক সংখ্যা, 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়, 10 মৌলিক নয়, 11 মৌলিক, 12 নয়, 13 মৌলিক, 14 নয়, 15 মৌলিক। এগুলো মৌলিক সংখ্যা হওয়ার কারণ এই সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাই এই সংখ্যাগুলো একটি মৌলিক সংখ্যা। এরপর আমরা যে সংখ্যা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কোনগুলো? এই যে সংখ্যাগুলো আছে উপরে লেখা, এই সংখ্যাগুলো সবগুলোর সামনে কিছু নেই, মানে এখানে একটা করে প্লাস আছে। সো যে সংখ্যাগুলোর সামনে প্লাস থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বলে থাকি ধনাত্মক সংখ্যা। এবং যে সংখ্যাগুলোর সামনে মাইনাস থাকে, মানে -1, -2, -3, -4, -5, -6, যে সংখ্যাগুলোর শেষে শুরুতে মাইনাস থাকে এই সংখ্যাগুলোকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। যে সংখ্যাগুলোর সামনে প্লাস চিহ্ন থাকে অথবা কিছু থাকে না সেই সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা, এবং যে সংখ্যাগুলোর সামনে মাইনাস থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এখন আমরা জানবো অঋণাত্মক সংখ্যা কি। এই ঋণাত্মক যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর সামনে যদি আমরা একটা শূন্য বসাই, অর্থাৎ 0, -1, -2, -3, -4, -5 ডট ডট, যদি এইরকম সংখ্যা হয় সেই সংখ্যাকে আমরা বলি
অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্য সহ ঋণাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে এরকম -1, -2, -3, 0, 1, 2, 3। অর্থাৎ আমরা এর আগে যে জানলাম ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা, এই তিনটা সংখ্যার মিশ্রণ যেটা, সেটি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোর ভিতরে ধনাত্মক, ঋণাত্মক এবং অঋণাত্মক এই তিন ধরনের সংখ্যাই পাওয়া যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মূলত কি? ভগ্নাংশটা মূলত কি? ভগ্নাংশটা হচ্ছে মূলত এরকম, ভগ্নাংশ যেটাকে ভাগ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে ভগ্নাংশ। যেমন 3/4, 5/6, 8/9 এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ। এই সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যেগুলোকে ভাগ আকারে লেখা যায় সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন ভগ্নাংশ সংখ্যার পর আমরা জানবো হচ্ছে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন এইগুলোই যদি আমরা বলি 3/4, 5/6, 8/9 এই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আবার এই সংখ্যাগুলোই ভগ্নাংশ। পার্থক্য হচ্ছে ভগ্নাংশে যে কোনো এরকম ভাগাকারে থাকলেই সেটি ভগ্নাংশ সংখ্যা হবে, কিন্তু মূলদ সংখ্যা হতে গেলে নিচে যদি 0 এবং 1 থাকে সেটি মূলদ সংখ্যা হবে না। তাছাড়া বাকি যত ভাগাকারে লেখা যায় সবগুলোকে আমরা মূলদ সংখ্যা বলি। শুধুমাত্র ভগ্নাংশের হরে 0 এবং 1 এই দুটি সংখ্যা না থাকলেই সেটি মূলদ সংখ্যা। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে এই মূলদ সংখ্যারই বিপরীত সংখ্যাটি হচ্ছে অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ আকারে লেখা যায় না। যেমন √2, √3, √5। এই √2, √3, √5 এই সংখ্যাগুলোকে কোনোভাবেই কিছু করার মাধ্যমেই এইভাবে ভগ্নাংশ অর্থাৎ ভাগ আকারে লেখা যায় না। তো যে সংখ্যাগুলোকে ভাগ আকারে লেখা যাচ্ছে না সেই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এটি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখন দশমিক সংখ্যা কোনগুলো? নেক্সট যেটি আছে সেটি হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা দশমিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা পয়েন্ট আকারে লিখতে পারি, অর্থাৎ যার ভাগফল পয়েন্ট আসে। যেমন আমরা যদি বলি 1/2, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ক্যালকুলেটরে লিখি 1/2 তাহলে আসে 0.5। এই যে পয়েন্ট আকারে একটি সংখ্যা আসলো, এই সংখ্যাগুলোকে আমরা বলি দশমিক ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশ করলে পয়েন্ট আসে, অর্থাৎ পয়েন্ট থাকে যে সংখ্যাগুলোতে, ওই সংখ্যাগুলোকে আমরা বলি দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ। এবার আমরা জানবো সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো? সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে এগুলো। সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে সসীম শব্দ। এই সসীম শব্দের অর্থ হচ্ছে যার সীমা আছে, সীমা আছে। আর এর বিপরীত শব্দটি হচ্ছে অসীম। সসীম মানে যার সীমা আছে। যেমন উপরে আমরা লিখছি 1/2 মানে 0.5। এখন কিন্তু 0.5 এর পরে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা একটা সীমার ভিতরে আছে। এটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যেগুলোকে গুণে শেষ করা যায়। অসীম পর্যন্ত মানে এমন কোন সংখ্যা না যা চলেই যাচ্ছে, গুণে শেষ করা যাবে না, এরকম সংখ্যা না। যে সংখ্যাকে গুণে শেষ করা যাবে সেই সংখ্যা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে গুণে শেষ করা যায়, যেমন দশমিক ভগ্নাংশ একটি সংখ্যা আছে, এটা গুণা যাচ্ছে, এটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ।
এবং আমাদের আরেকটি আছে, সেটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে ঠিক এর উল্টাটা। অসীম যেটা যদি মনে করো যে এরকম হলো 0.55329 এরকম সারা জীবন এটার গুণে শেষ করা যায় না, যেগুলো যে 1 2 3 4 এরপর আরো অনেক থাকবে, যেগুলোকে দশমিকের পরের সংখ্যাগুলোকে গুণে শেষ করা যায় না, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। এবং এই অসীম দশমিক ভগ্নাংশ দুই ধরনের হয়ে থাকে। অসীম দশমিক ভগ্নাংশ এটি দুই ধরনের হয়। একটি হচ্ছে এরকম, একটি হচ্ছে আবৃত দশমিক, আরেকটি হচ্ছে অনাবৃত দশমিক। অনাবৃত দশমিক, আবৃত দশমিক কোনটি এবং অনাবৃত দশমিক কোনটি? আবৃত দশমিক হচ্ছে মনে করো 0.555555, অর্থাৎ আবৃত দশমিকে দশমিকের পর একই সংখ্যা যদি বারবার দেখা যায়, সেই সংখ্যাটিকে আমরা বলি আবৃত দশমিক। অর্থাৎ অসীম পর্যন্ত থাকবে, গুণে শেষ করা যাবে না, কিন্তু দশমিকের পর একই সংখ্যা বারবার, সেটি হচ্ছে আবৃত। এবং অনাবৃত হচ্ছে দশমিকের পর যদি একই সংখ্যা বারবার না হয়, আলাদা আলাদা সংখ্যা হয়, যেমন 0.532963, অর্থাৎ একই সংখ্যা যদি বারবার না আসে দশমিকের পর, সেই সংখ্যাটি হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে আবৃত হচ্ছে যে দশমিকের পর যদি একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয়, সেটি হচ্ছে আবৃত দশমিক। এবং একই সংখ্যা যদি বারবার পুনরাবৃত না হয়, অর্থাৎ একই সংখ্যা যদি বারবার না আসে, সেটি হচ্ছে অনাবৃত দশমিক। এখন আমরা জানবো সেটি হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা মূলত কি? বাস্তব সংখ্যা হচ্ছে, আমরা এর আগে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে জেনেছি, যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ। আমরা মূলদ এবং অমূলদ সম্পর্কে জেনেছি যে মূলদ সংখ্যা কোনটা, যেটাকে ভাগ আকারে প্রকাশ করা যায় কিন্তু নিচে 0, যেমন 3/5 6/9, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, যেগুলোকে ভাগ আকারে প্রকাশ করা যায়, আবার নিচে 0 থাকে না, 1ও থাকে না, সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এবং অমূলদ সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, যেমন √2 √3 √5। তো এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবং আমরা বাস্তব সংখ্যা বলি এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলো মিলাই। মূলদ এবং অমূলদ মিশিয়ে যে সংখ্যা হয়, যেমন একটা সংখ্যার ভিতর মূলদ সংখ্যাও থাকবে, অমূলদ সংখ্যাও থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা বলি বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। বাস্তব সংখ্যা অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হয়, সেই সংখ্যাকে আমরা বলি বাস্তব সংখ্যা। এবং সর্বশেষ আমাদের বাস্তব সংখ্যা এই অধ্যায়ের সর্বশেষ যে টপিকটা, অর্থাৎ বেসিক যে টপিক, সংজ্ঞার যে টপিক, সেটা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক এই কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা সম্পর্কে একটু কথা বলবো, যে সহমৌলিক বলতে আমরা কি বোঝাচ্ছি। মনে করো এটি একটি সংখ্যা 3 আর একটা সংখ্যা হচ্ছে 5। তো এই 3 এবং 5 কে যদি আমরা লসাগু করি, তাহলে কি হবে? এরকম আসবে। এবং 5 কে যদি লসাগু করি, তাহলে 5 1। এই 3 কে লসাগু করলে 3 1, 5 কে লসাগু করলে হয় 5 1। এখন লসাগু করার পর এই 3 এর লসাগু এবং 5 এর লসাগুর মধ্যে মিল আছে কোথায়? শুধুমাত্র মিল হচ্ছে 1 আর 1। আমরা সহমৌলিক সংখ্যা বলি সেই দুটো সংখ্যাকে, যে দুটো সংখ্যার ভিতর 1 ছাড়া অন্য কিছুর মিল থাকে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। যেমন 3 আর 5 এখানে সহমৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যার গুণনীয়কে লসাগু করার পর 1 ব্যতীত অন্য কোনো মিল থাকে না। আমরা যদি আরেকটা বলি 2 আর 9, তাহলে 2 কে লসাগু করলে 2 হয়, 2 আর 1 হয়, 9 কে লসাগু করলে হয়, ফার্স্টে 2 দিয়ে এটা ভাগ করা যায় না, 3 দিয়ে, 3 দিয়ে 9, আবার 3 দিয়ে করলে 1। তো এখানে আছে 2 1, এখানে আছে 3 3 1, অর্থাৎ এই দুটোর ভিতর শুধু মিল আছে 1 এবং
এক। তো এক এবং এক অর্থাৎ এক ব্যতীত আর কোথাও কোনো মিল নেই। এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 4 নেই। সো এক ছাড়া যদি অন্য কোনো মিল না থাকে তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। এই ছিল বাস্তব সংখ্যার বেসিক যে আলোচনা ছিল, বেসিক আলোচনা। আগামীকাল আমরা এর এই অধ্যায় থেকে যে যে অঙ্ক বা গণিতগুলো আসে সেই গণিতগুলো করব। আজকে আমরা ইংলিশ গ্রামারের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স। সেন্টেন্স। ফার্স্টে আমরা সেন্টেন্সের সংজ্ঞাটি জেনে নেব। সেন্টেন্স আসলে কি? সেন্টেন্সের সংজ্ঞা হচ্ছে, সেন্টেন্স সেটা যা সাবজেক্ট ও ভার্ব, অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব এই দুটো থাকতেই হবে, সাবজেক্ট এবং ভার্ব দিয়ে গঠিত, যার একটা অর্থ আছে, সেটাকে আমরা বলি সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব দিয়ে গঠিত এবং তার একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে, তাহলে সেটিকে আমরা সেন্টেন্স বলতে পারবো। এখন সেন্টেন্সের যদি ক্লাসিফিকেশনে আসি, তাহলে সেন্টেন্সকে আসলে অর্থ অনুসারে যদি আমরা ভাগ করি, অর্থ অনুসারে এবং সেন্টেন্সকে গঠন অনুসারে, এই দুটো অনুসারে ভাগ করা যায়। একটি হচ্ছে অর্থ অনুসারে আর একটি হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে। সো অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বরটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এবং সর্বশেষ 5 নম্বর যেটা সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং গঠন অনুসারে ভাগ করলে এটি সেন্টেন্স 3 প্রকার পাওয়া যায়। একটি হচ্ছে সিম্পল, একটি হচ্ছে সিম্পল, দ্বিতীয়টি হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স, এবং সর্বশেষ এবং তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ অর্থ অনুসারে যদি আমরা সেন্টেন্সকে ভাগ করি তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। 3 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, সেই সেন্টেন্স হচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপর আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অপটেটিভ সেন্টেন্স এবং সর্বশেষ এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং গঠন অনুসারে ভাগ করলে সেন্টেন্স আসলে 3 ধরনের হয়। একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, একটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি এই সেন্টেন্সগুলো এবং গঠন অনুসারে যে 3টা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এই 8টি সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা শুরু করি। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা বিবৃতিমূলক সেন্টেন্স বলি বাংলায়। বিবৃতিমূলক সেন্টেন্স। বিবৃতিমূলক সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা একটি সাধারণ বিবৃতি, যেমন যদি বলি হি ইজ এ গুড বয়, অর্থাৎ একটি সাধারণ বর্ণনা দেয়া হলো যে ছেলেটি খুব ভালো, তাহলে এই ছেলেটি ভালো দ্বারা আমরা ছেলেটি সম্পর্কে একটা বর্ণনা দিলাম। এরকম সাধারণ যদি কোনো বর্ণনা দিই তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। যে সেন্টেন্সে আমরা একটি সাধারণ বর্ণনা দিই সেই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়ত যেটি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি আমরা স্ট্রাকচার একটু দেখি, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্টে সাবজেক্ট থাকে, এরপর ভার্ব থাকে এবং সর্বশেষ অবজেক্ট থাকে এবং এর বাইরে কমপ্লিমেন্ট থাকতে পারে। এটি হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, যে সাধারণ বর্ণনা বোঝাবে এবং ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি যে সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হচ্ছে এরকম, যে সেন্টেন্স দিয়ে আমরা
কাউকে কোনো প্রশ্ন করি সেই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কাউকে যদি কোনো প্রশ্ন করি সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি is you না, is he a girl, এটি দ্বারা আমরা কি করছি, একটা প্রশ্ন করছি, is he a girl, সে কি একজন বালিকা। আবার আমরা যদি বলি what is your name, তোমার নাম কি। অর্থাৎ এই দুটো বাক্য দিয়ে আমরা কি করছি, একজনকে প্রশ্ন করছি। তো এরকম যদি প্রশ্ন করি তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা বলি, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় সেই সেন্টেন্সটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যদি আমরা স্ট্রাকচারের দিকে খেয়াল করি তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে এরকম যে ফার্স্টে একটি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপর মূল ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এরকম যদি হয় তাহলে সেই সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে তাহলে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অথবা WH দিয়ে শুরু হবে, অর্থাৎ ফার্স্টে WH থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর অবজেক্ট থাকবে, এবং যেটা না থাকলেই নয় তারপর একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে। এটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে গেলে আমাদের হয় প্রথমে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হবে, না হয় প্রথমে WH দিয়ে শুরু হবে, এবং সর্বশেষ একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন থাকবে দুটোর ক্ষেত্রে। এটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আমাদের যেটা আছে সেটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ ইত্যাদি বোঝায় সেই সেন্টেন্সটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ বোঝায়। যেমন আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, এখানে কাজটি করো, অর্থাৎ আমি কাউকে আদেশ করছি যে তুমি কাজটি করো। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ কিংবা উপদেশ ইত্যাদি বোঝানো হয় সেই সেন্টেন্সটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় মূল ভার্ব দিয়ে শুরু হবে, প্লাস বাদ বাকি অংশ থাকবে, অথবা লেট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। হয় মূল ভার্ব দিয়ে শুরু হবে, না হয় লেট দ্বারা শুরু হলে সেই সেন্টেন্সটিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ করবে অথবা উপদেশ দান করবে। ইম্পারেটিভ সেন্টেন্সের পর আমরা যদি আসি সেটি হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আমাদের মনের ইচ্ছা প্রকাশ করি সেই সেন্টেন্সটি হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমরা আমাদের মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাগুলো পোষণ করি। যেমন I wish you done the work. তার মানে তুমি কাজটি করো, এটি আমি উইশ করি বা চাই। তাহলে এই বাক্য দ্বারা আমরা কি একটি মনের ইচ্ছা প্রকাশ করছে যে I wish you done the work, যে তুমি এই কাজটি করো তার জন্য আমি দোয়া করি। তার মানে তুমি যে এই কাজটি করো তার জন্য আমার মনের ইচ্ছা আছে। অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি, মনের ইচ্ছাটাকে প্রকাশ করি, সেই সেন্টেন্সটি হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর একটি উইশ বা হ্যাড ইত্যাদি শব্দ দ্বারা গঠিত সেই সেন্টেন্সটি হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমাদের
এক কথায় মনের ভাব প্রকাশ করা হয়, মনের ইচ্ছা প্রকাশ করা হয়, সেই সেন্টেন্স হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এবং সর্বশেষ অর্থ অনুসারে প্রকাশ করলে সর্বশেষ যে সেন্টেন্স সেটি হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আমাদের আবেগ বোঝায়, যেমন হুররে, হুররে, উই অন দা গেম, উই অন দা গেম, হুররে উই অন দা গেম, কি আনন্দ আমরা খেলায় জিতে গেছি। এখানে হুররে দ্বারা কি হচ্ছে, আমাদের মনের আবেগকে আমরা বোঝাচ্ছি যে হুররে কি আনন্দ, আমরা গেম জিতেছি। তার মানে এটা দ্বারা কি আবেগ বোঝাচ্ছি। যে বাক্য দ্বারা আমাদের মনের আবেগ অনুভূতি বোঝানো হয় সেই বাক্য হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন হচ্ছে ফার্স্টে একটি আবেগ প্রকাশক শব্দ থাকবে, যেমন হুররে থাকতে পারে আনন্দ বোঝালে, দুঃখ বোঝালে এলাস থাকতে পারে। তো যে সেন্টেন্স দ্বারা মনের আবেগকে বোঝায় সেটি হচ্ছে আমাদের এক্সক্লামেটরি। এবং অপারেটিভ হচ্ছে মনের ইচ্ছা, গোলানো যাবে না, মনের ইচ্ছা যেটাই প্রকাশ পায় সেটি হচ্ছে অপারেটিভ, এবং মনের আবেগ যেটি প্রকাশ পায় সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের একটি এক্সক্লামেশন সাইন বা এক্সক্লামেটরি চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে বাংলায় বলে বিস্ময় চিহ্ন। এই হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। সো শুরু থেকে একটু বলি যে ফার্স্টে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা দ্বারা সাধারণ একটি বর্ণনা করা হয়, যে কোনো ব্যাপারে একটা বর্ণনা দেওয়া হয় সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেটা দ্বারা প্রশ্ন করা হয় সেটি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেটা দ্বারা আদেশ উপদেশ ইত্যাদি নির্দেশ দেওয়া হয় সেটি হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এবং অপারেটিভ সেন্টেন্স যেটা দ্বারা মনের ইচ্ছা প্রকাশ করা হয় সেটি আমাদের অপারেটিভ সেন্টেন্স। এবং সর্বশেষ যেটি দ্বারা মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আমরা অর্থ অনুসারে সেন্টেন্সে 5 প্রকার এটা দেখেছি। এখন আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে গঠন অনুসারে সেন্টেন্স। গঠন অনুসারে সেন্টেন্স যে 3 প্রকার, সেই 3 প্রকার। তো গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, এটিকে ভালোভাবে বোঝার জন্য আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে ক্লজ। ক্লজ, সো ক্লজ হচ্ছে, ক্লজকে আমরা দুই ভাগে প্রকাশ করি। ক্লজ হচ্ছে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, অর্ডিনেট ক্লজ। একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন ক্লজ কি, প্রিন্সিপাল ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ কি, এই সম্পর্কে একটু বলবো। সেটি হচ্ছে he went to market, he went to market by a shirt. He went to market by a shirt, অর্থাৎ সে মার্কেটে গেল কি কিনতে, শার্ট কিনতে। সো এখানে মাঝে একটা কমা এবং দুই পাশে দুটো বাক্য, এবং দুটো বাক্য মিলে একটা পুরো বাক্য যদি হয় সেটাকে আমরা বলি ক্লজ। এখানে দুটো বাক্য, কমা মাঝে কমার মাধ্যমে যদি দুটো বাক্য, এবং এটি একটি বাক্যকে প্রকাশ করে, এটি দুটো বাক্য দিয়ে একটি বাক্যকে বোঝাচ্ছে যে সে শার্ট কেনার জন্য মার্কেটে গেছে। তারপরে এটি একটি বাক্য, কিন্তু দেখা যাচ্ছে এখানে দুটো বাক্য। সো এরকম বাক্যগুলোকে আমরা বলি ক্লজ। এবং ক্লজ হচ্ছে, ক্লজের দুটো অংশ থাকে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনগুলো, এই যে দুটো বাক্য থাকে, এই দুটো বাক্যের ভিতর যে বাক্যটা স্বাধীন সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং যে বাক্যটা পরাধীন সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। স্বাধীন মানে যে বাক্যটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। যেমন আমরা যদি এই বাক্য বলি যে হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেল, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, যে সে মার্কেটে গেল, যেতেই পারে। এটা কিন্তু আর কিছু বলার প্রয়োজন ছিল না। তাহলে যেটা নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটি হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গেল, এটা মনের ভাব প্রকাশ করছে। কিন্তু এইটুক যদি না বলে শুধু আমি বলি বাই এ শার্ট, শার্ট কেনা, এটা কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। শার্ট কেনা, শার্ট কেনা কি কে কিনলো কোনো খবর নেই, তাহলে এই বাক্য দ্বারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে না। তাহলে এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে যে বাক্যটি নিজেই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং যেটি অন্য বাক্য ছাড়া নিজের ভাব প্রকাশ করতে পারে না সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো এখন আমরা দেখব সেই গঠন অনুসারে যে সেন্টেন্স তিন প্রকার, সেই তিন প্রকার সেন্টেন্স। গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার ছিল। একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, সিম্পল, একটি ছিল কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আর একটি ছিল কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে যার স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ফিনাইট ভার্ব, ফিনাইট ভার্ব প্লাস অবজেক্ট থাকে। অর্থাৎ একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট নিয়ে যে বাক্য হয় সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এতে শুধুমাত্র একটি সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে এবং একটি অবজেক্ট আছে, তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যেটিতে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। যেমন হি ওয়েন্ট টু মার্কেট বাই এ শার্ট। তো এই বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ আছে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেই বাক্যটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুটি বাক্য থাকে, সেই দুটি বাক্যই প্রিন্সিপাল ক্লজ। দুটি বাক্য থাকবে এবং দুটি বাক্যই প্রিন্সিপাল ক্লজ হবে। যেমন আমরা যদি বলি হি ওয়েন্ট টু মার্কেট, he went to market and he buy a shirt। তাহলে এখানে যে দুটো সেন্টেন্স আছে সেই দুটো সেন্টেন্সই প্রিন্সিপাল ক্লজ, কারণ he went to market, সে মার্কেটে যায়, সম্পূর্ণ অর্থই প্রকাশ পায়। আবার buy a shirt, হি বাই এ শার্ট, সে একটি শার্ট কিনলো, এটিও সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। হি বাই এ শার্ট, সে শার্ট কিনলো, এটি বোঝার জন্য আগের বাক্যের প্রয়োজন নেই, আবার এই বাক্যটা বোঝার জন্য এই বাক্য দেওয়ারও প্রয়োজন ছিল না। তার মানে দুটো বাক্য এখানে স্বাধীন। তাহলে দুটো বাক্যই যদি স্বাধীন হয় তাহলে সেটি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এবং এটা চেনার উপায় হচ্ছে সিম্পল সেন্টেন্সে শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং তার মাঝে এখানে কমা ব্যবহার করা হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই প্রিন্সিপাল ক্লজ হবে এবং তার মাঝে এন্ড, বাট এই জাতীয় কনজাংশন ইউজ হবে। তাহলে সেটিকে আমরা বলতে পারবো সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্স।